জাতীয় পরিস্থিতি আপনাদের কাছে প্রায় পরিষ্কার। কি হলো সর্বশেষ বিষয়গুলো আমাদের মাধ্যম থেকেও আপনারা দেখলেন, জানলেন। তার পাশাপাশি আমরা একটু অন্যভাবে আজকের দিনটিকে আলোচনা করতে চাই। আজ আম্বেদকর ভবনে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন, যেটা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির অধীনস্থ একটি সংগঠন বা সেই পরিবারের একটি সদস্য সংগঠন, তারা ঘোষণা করেছিল যে 15 মে রাজভবন অভিযান করবে। সেটা আপাতত স্থগিত রাখা হয়েছিল ওই সময়ের পরিস্থিতির কথা ভেবে। তারপর পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার প্রেক্ষিতে যে বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, তার আগেই তারা সাংবাদিক সম্মেলন করে বক্তব্যটা উপস্থাপন করেছে। গোটা দেশের পরিস্থিতির কারণে বিভিন্ন রাজনৈতিক দল, একটু অন্যভাবে বললে শাসক বিরোধী, প্রত্যেকে তাদের মতন করে অবস্থান স্পষ্ট করেছে। সেদিক থেকে আলোচনায় প্রত্যেকে গুরুত্ব দিয়েছে, প্রত্যেকে তাদের মতন করে মতামত দিয়েছে। তার পাশাপাশি এই সময়ের মধ্যে ইস্যুভিত্তিক আন্দোলন, ইস্যুভিত্তিক কর্মসূচি, ইস্যুভিত্তিক দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাখা ইত্যাদির ক্ষেত্রে বিরোধীরা যখন গুরুত্ব দিচ্ছে, তখন স্বাভাবিক কারণে পরিস্থিতিটা কোন দিকে সেটা আলোচনায় গুরুত্ব পেয়েছে। একটি বামপন্থী সংগঠন যে কর্মসূচির ঘোষণা দিয়েছে, পরিস্থিতির কারণে সেই কর্মসূচিকে আপাতত স্থগিত রেখেছে সামগ্রিক বিষয়গুলোর উপর চিন্তা করে। সেদিক থেকে কর্মসূচি পরবর্তী সময় হবে। একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কোনো দল বা বিরোধী শাসক, তারা যেভাবে কথা বলছে, বিরোধীরা যেভাবে শাসককে সহযোগিতা করছে, সরকারের প্রতি আস্থা রেখেছে, সেটাতে একটা নতুন দিক বলা যেতে পারে উন্মোচিত হয়েছিল, বা এটা স্বাভাবিক। একটি দেশের জন্য প্রত্যেক দল রাজনীতি সারা জীবন হবে। এই মুহূর্তে দেশ সরকারের পাশে দাঁড়িয়েছে, সরকারকে তার মতন করে কাজ করতে পরামর্শ দিয়েছে কিংবা সুযোগ করে দিয়েছে। বিরোধিতা সেই অর্থে হয়নি বা বিরোধিতা হয়নি, কোনো কোনো ক্ষেত্রে মতামত দেওয়া হয়েছে, অভিমত ব্যক্ত করা হয়েছে। তা নিয়ে সমালোচনা হতে পারে, তা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। ইস্যুতে মাঠে থাকতে চায় বিরোধীরা, কিন্তু পরিস্থিতির কথা বিবেচনা করে রাজনৈতিক কর্মকাণ্ডে যেন সরগরম। সেদিক থেকে আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকে কথা বলবেন। গতকাল সিপিআইএম একটি কর্মসূচি সংগঠিত করেছিল। তার নিরিখে অনেকে মতামত ব্যক্ত করতে গিয়ে বলেছিলেন যে এই সময়ের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড কেন। আজ আবার একটি সাংবাদিক সম্মেলন করে আম্বেদকর ভবনে তারা বলে দিয়েছেন বা নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, তাদের ঘোষিত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, থেকে যদি বলছিলাম। হ্যাঁ, বলছিলাম বিভিন্ন ইস্যুতে মাঠে থাকতে চায় বিরোধীরা, সরগরম রাজনীতি। যে বিষয়টা নিয়ে কথা বলছেন একদম কি বলবো, যুক্তির মতো একটা বিষয়। প্রথমেই আমি বিষয় নিয়ে কথা বলতে চাই। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধ ভাব হয়েছিল, সেটা বিকাল 5টার সময়, বিকাল 5টা থেকে সম্ভবত এটা স্থগিত হয়ে গেল। এই দুই দেশের পারস্পরিকতার সঙ্গে মধ্যস্থতা করলো শুনলাম, বিভিন্ন নিউজ মিডিয়া শুনলাম যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ওনার উদ্যোগেই নাকি দেশ মিলে এবং পাকিস্তান থেকে ইন্ডিয়াতে বোন এলো এনএসএ অজিত দোপলের কাছে, এবং বিভিন্ন স্তরের আধিকারিক দেশের দুটা দেশ মিলেই শুনলাম যে 5টা থেকে তারা যুদ্ধ বিরতি মানে স্থগিত হলো, যুদ্ধ স্থগিত, মানে গোলাগুলি যা হোক হয়েছে স্থগিত। এখন আমরা ব্রেকিং নিউজ দেখলাম বিভিন্ন ন্যাশনাল মিডিয়াতে আমাদের বাংলাদেশের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আবার নাকি জম্মু কাশ্মীরের শেয়ার মোটর এবং বিভিন্ন ধরনের কামান নাকি মিছিল নাকি ওনারা করছে পাকিস্তান। দেখুন, ওইটা কিন্তু একটা মানে খুব খারাপ বিষয়। মানে আমার মধ্যে কাল সাপে বিশ্বাস করা যায়, অজগর সাপকে, বিভিন্ন ধরনের প্রজাতির যেগুলি বিবিধ সাপ, ও সাপদেরকে বিশ্বাস করা যায়, কিন্তু পাকিস্তানের মতো, পাকিস্তানের দেশের মতো, পাকিস্তানের দেশের জনগণের মতো লোকদেরকে বিশ্বাস করা যায় না। যারা উচ্চ পর্যায়ে বসে রয়েছে, শরীর থেকে শুরু করে ওনাদের যারা প্রধান মুনির, তাদেরকে কোনো মতেই বিশ্বাস করা যায় না। আব্দুল্লাহ না ফারুক আব্দুল্লাহ, কথা ভুলে গেছি আমি, যিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, উনি একটু আগে দেখলাম সাংবাদিকদের সামনে বলছেন যে 2-3 দিন আগে এটা হলে এত প্রাণ যেত না। আমি ওনার সঙ্গে আমি যুদ্ধর পক্ষে না, কিন্তু যেটা হয়েছে মধ্যখানে এসে যুদ্ধবিরতি মানে স্থগিত করা, যুদ্ধবিরতি করা, এটা আমার কোনোরকম হচ্ছে না। তাহলে 2 দিন আগেই কেন বন্ধ করতে হবে? এতগুলি নিরীহ মানুষের প্রাণ, ইন্ডিয়ার কথা বলছি, নিরীহ মানুষের প্রাণ, এতগুলি আর্মি, কতজন আর্মি মারা গিয়েছে আমি শহীদ হয়েছে আমি জানি না, এটা সম্ভবত পরবর্তী উঠে আসবে। যতজনই মারা যাবে, এটা কিন্তু হতো না যদি যুদ্ধই না করতে হয়, যদি পাকিস্তানকে ওনাদের বাসার মতো না দিতে পারা হয়, তাহলে 2-3-4 দিনের জন্য এই গুলাগুলি করে কোনো লাভ হয় না। এখন দেখবেন বাংলাদেশে যে জনগণ রয়েছে, পাকিস্তানের যে মিডিয়া রয়েছে বলতেছে ইন্ডিয়া নাকি আত্মসমর্পণ, ইন্ডিয়া নাকি বয়ে চীন তুরস্কর বয়ে, পাকিস্তানের পিছনে
এই বলে নাকি ত্রিশক্তির ভয়ে নাকি ইন্ডিয়া নাকি পাকিস্তানের উত্তর জায়গাকে ফোন করেছে, ওইটা বাংলাদেশে কিন্তু আসবে, বাংলাদেশের জনগণ বাংলাদেশের মিডিয়া ওটা এবং এবং এই যে স্থগিত করলো এটা ইস্যু পেয়ে যাবে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, সমাজবাদী পার্টি বলুন, বিভিন্ন দল, বিজেপির এগেন্স্টে যে দলগুলি রয়েছে আমাদের ইন্ডিয়াতে, তারা কিন্তু ইস্যু পেয়ে যাবে, মাঠ গ্রহণ করবেই। এবং এই যে আমার কথা বোধগম্য হচ্ছে না, 3 দিনে যুদ্ধ ভাব, এই যুদ্ধের ভাবটা তুলে এতজনকে শহীদ করে মধ্যেখানে দু দেশে মিলেমিশে না এটা আমরা করবো না, এটা আমার বোধগম্য হচ্ছে না। আমার মনে হয় যে যুদ্ধ চাই না ভারতবাসী হিসাবে, যেহেতু শুরু হয়েছিল পাকিস্তান অকুপায় কাশ্মীর যদি নিয়ে আসতো, তাহলে এটা আমাদের দেশের এবং মোদির জন্য একটা ভালো পজিটিভ সাইন হতো বলে আমার মনে হয়। ধন্যবাদ। যখন রাজনৈতিক দলগুলো কর্মকাণ্ড সংগঠিত করে তখন বিভিন্ন জন বিভিন্নভাবে মতামত ব্যক্ত করে। আমরা একটি সংগঠনের উদাহরণ হিসাবে সামনে আনলাম। হয়তো আগামীকাল থেকেও কর্মসূচি হবে, রাজনৈতিক দিক থেকে বক্তব্য থাকবে, অবস্থান থাকবে, কথাবার্তা থাকবে এবং প্রত্যেক সময় যে বিষয়গুলো আমরা উত্থাপন করি, যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কর্মসূচি আপনার ভাবনা তুলে ধরুন, সেদিক থেকে বোধ হয় এই কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এই কর্মসূচিগুলো ঘোষণা করার পর পরিস্থিতির কথা বিবেচনা করে স্থগিত রাখা, সেটা একটা উদাহরণ। আমরা একবার শুনবো আজ সুদন দাসরা সাংবাদিক সম্মেলন ডেকে মূলত তাদের কর্মসূচির ঘোষণা ছিল, সেই কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা আজ দেওয়া হলো। কি বলছেন তারা, আমরা একবার শুনবো। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসবাদীদের আক্রমণে পর্যটক সহ 26 জন যে নিহত হলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি দুই দেশের মধ্যে, বিশেষ করে সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তান, তাদের নানাভাবে এই ঘটনায় আজকে ভারতবর্ষের নানা প্রান্তে আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। এই ঘটনা প্রতিহত করার সমস্ত ব্যবস্থা ভারত সরকারের তরফ থেকে গ্রহণ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই পর্যন্ত যারা নিহত হয়েছে, আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, সমবেদনা জানাই এবং এই পরিস্থিতিতে গোটা দেশ আমরা ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের পক্ষে দাঁড়িয়ে কাজ করার ঘোষণা দেওয়া হয়েছে। আমরাও একই সঙ্গে এই ঘোষণা প্রথমেই রাখছি। আমরা আপনাদের ডেকেছি, আমাদের সংগঠন ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন 15ই মে গোটা দেশে মৎস্যজীবীদের দাবি দিবস, এটা আমাদের সর্বভারতীয় সংগঠন সারা ভারত মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশনের প্রতি বছর করি। এই বছরও এই মৎস্যজীবীদের দাবি নিয়ে রাজভবন অভিযান করার সিদ্ধান্ত আমরা নেই। গোটা দেশে কোথাও মন্ত্রিসভা অথবা বিধানসভা অভিযান, আমাদের রাজ্যে রাজভবন অভিযান সিদ্ধান্ত আমরা নেই। 13 দফা দাবি সম্বলিত এই রাজভবন অভিযান করার জন্য মহামান্য রাজ্যপালের কাছে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে চিঠি পাঠিয়েছি, পুলিশ প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছি। এই দাবিগুলির অন্যতম যে বিষয়গুলি সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করছি। আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বর্তমান রাজনৈতিক গোটা দেশের যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়েছে, এই পরিস্থিতিতে আমরা বিষয়টাকে সেইভাবে বিবেচনা করছি। আমরা জানি এই সময়ে মৎস্যজীবীরা, গরিব অংশের মানুষ, বেকার যুবকরা, রেগার শ্রমিকরা কঠিন পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু এত সব করার পরেও আমরা সরকারের দৃষ্টিতে এই বিষয়গুলি নিচ্ছি, কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করার প্রশ্নে আজকে এই জাতীয় পরিস্থিতির ক্ষেত্রে দাঁড়িয়ে দুদেশের যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, গোটা দেশকে সতর্কিত করছে। এই সময়ে দেশের সরকারের পাশে সমস্ত অংশের মানুষ দাঁড়ানো উচিত, আমরাও আছি। সেই পরিপ্রেক্ষিতে
আমরা বিবেচনা করছি যে আমাদের এই আন্দোলন কর্মসূচি আমরা এই জাতীয় পরিস্থিতির কারণে আপাতত আমরা স্থগিত রাখছি। এই চিঠি আমরা দিয়েছিলাম রাজ্যপালকে, আমরা পুনরায় চিঠি দিয়ে জানাবো যে আমাদের এই গুরুত্বপূর্ণ দাবি, এই দাবি আপনি বিবেচনা করুন। আপনার সঙ্গে পরবর্তী সময়ে আমরা এই পরিস্থিতি নিয়ে গোটা রাজ্যে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করছি। এই গণস্বাক্ষর সংগ্রহের স্বাক্ষর সম্বলিত ফর্ম আমাদের কাছে গতকালকেও মৎস্যজীবী ইউনিয়ন এবং তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির মিটিং আমরা করেছি। সেই মিটিংয়ের মধ্যে আমাদের কাছে জমা পড়েছে এবং আরো ব্যাপকভাবে প্রচার কর্মসূচি শুরু হয়েছে। আমরা পোস্টার করেছি, সেই পোস্টারিং এর কাজ চলছে। এই তো সব কিছুর পরেও আজকে জাতীয় পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা আমাদের এই কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি। এই বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা জানাতে চাই এবং আগামী দিনে আমাদের দাবির পক্ষে সকলের সহযোগিতা চাই। তেমনি এই পরিস্থিতি, যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান রাখছি। দ্রুততার ভিত্তিতে যে সংরক্ষণের এই ঘোষণা দিয়েছে, তার ঊর্ধ্বসীমা আয়ের 8 লক্ষ টাকা বছরে, সেই হিসাবেও যদি ধরে তাহলে 8 লক্ষ টাকা করতে পারে। সেই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে এসসি স্টুডেন্টরা, ওবিসি স্টুডেন্টরা, তারপরে এসটি স্টুডেন্টরা ইনকামের জন্য এই স্টাইপেন্ড থেকে বঞ্চিত হচ্ছে। এটা বৃদ্ধি করতে হবে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস এক দামে রেশন দোকানের মাধ্যমে সরবরাহ করতে হবে, এই দাবি আমরা করছি। গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করছি যে এই সময়ের মধ্যে সরকারি নিয়োগ প্রায় বন্ধ। আমরা চাই অবিলম্বে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। এই শূন্য পদ পূরণ করার ক্ষেত্রে এবারও বিধানসভায় যে আমাদের বিধায়করা, যেমন আমাদের বিধায়ক নয়ন সরকার, তার প্রশ্নের জবাবে বেরিয়েছে 44টা দপ্তরে 51,000 শূন্যপদ পড়ে আছে। সেই শূন্যপদ পূরণ করা হচ্ছে না। শূন্যপদ যদি পূরণ করে সমস্ত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে, তেমনি সংরক্ষণের আওতায় যারা এসসি এসটি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কিন্তু এটা আমরা দেখছি দারুণভাবে প্রতারণা করা হচ্ছে এই যুবক যুবতীদের নিয়ে। যেখানে 50,000 চাকরির কথা বলা হয়েছিল, কোথায় সেই চাকরি? 7 বছরে 16,000 চাকরি দিয়েছে। আর এখন ঠিকার ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে যে কর্মচারী নিয়োগ করা হচ্ছে, সেখানে কোথাও এসসি এসটিদের সংরক্ষণের নিয়ম এটা মানা হচ্ছে না। এটা যাতে মেনে চাকরির ব্যবস্থা করা হয়, এই দাবি আমরা করছি। প্রমোশনের ক্ষেত্রেও সংরক্ষণের নিয়ম লঙ্ঘন করা যাবে না। 10,323 নিয়ে অনেক কথা বলেছি। আমরা বলছি তাদের চাকরি নিয়োগের ব্যবস্থা এটা করতে হবে। ভয়াবহ বন্যা হয়ে গেছে গত বছর আগস্ট মাসে, আপনারা জানেন। এতে 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা রাজ্যে। সরকারি হিসাবে 15,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধু মৎস্য ক্ষেত্রের কথা আমি বলছি, আমরা গিয়েছিলাম মৎস্য দপ্তরে, 1300 কোটি টাকা ক্ষতি হয়েছে। 1,32,000 মৎস্য উৎপাদকের ক্ষতি হয়েছে। পুকুর, লেক ডুবিয়ে নিয়ে গেছে, মাছ নিয়ে গেছে, পুকুর ভেঙে গেছে। এই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি আমরা করেছি। আমরা দাবি করছি ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আমরা দাবি করছি প্রতি কানি ক্ষতিগ্রস্ত এই পুকুর জলাশয় যাদের আছে, অন্তত প্রতি কানিতে 20,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর পুকুর লেক সংস্কার করে দিতে হবে, তার যাতে মাছ চাষ শুরু করতে পারে সেই ব্যবস্থা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করছি প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, এই ক্ষতিগ্রস্তদের 3 ভাগের 1 ভাগও সুযোগ পায়নি। শুধু 1,000 টাকা করে ক্ষতিপূরণ পেয়েছে। যাদের 5 কানি, 7 কানি, 10 কানি জলাশয় নষ্ট হয়েছে,
মাস চলে গেছে, লক্ষ লক্ষ টাকা, 1000 টাকা ক্ষতিপূরণ পেয়েছে। অবিলম্বে যাতে তাদের এই ক্ষতিপূরণের ব্যবস্থা করে, এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি এমজিএন রেগা 200 দিনের কাজ দিবে বলেছিল এই 18 সালে সরকারে আসার আগে। কোথায়? বামফ্রন্ট সরকারের সময় 90 দিন 92 দিন কাজ হতো। আর এখন সেই কাজ গত যে এই 24-25 সাল গেল, সেখানে দেখা গেছে কোথাও 40 দিন, কোথাও 42 দিন, 43 দিন কাজ পেয়েছে রেগার শ্রমিকরা। 6 মাস ধরে রেগার মজুরি পাচ্ছে না। যদিও এখন এই বছর এসে সেই গত বছরের মজুরি দিতে শুরু করেছে, এই কিন্তু 6 মাস কাজ করে টাকা পায় না। আর কাজ কমে গেল অর্ধেকের থেকেও বেশি বামফ্রন্ট সরকারের সময়ের তুলনায়। ডাবল ইঞ্জিনের সরকার 100 দিনের কাজ 200 দিন করার কথা, সেই জায়গার মধ্যে অর্ধেক হয়ে গেছে। মজুরি 340 টাকা করার কথা, কোথায় সেই মজুরি? আমরা দাবি করছি 600 টাকা মজুরি করতে হবে। টুয়েটের কাজ বৃদ্ধি করতে হবে, মজুরি বৃদ্ধি করতে হবে। সেখানে আমরা দেখছি যে দিনের পর দিন কর্মসংস্থান কমে যাচ্ছে, মানুষের রোজগার অর্ধেক হয়ে গেছে, জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে। এই অবস্থার মধ্যে জীবন ধারণ করে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আপনারা শুনেছেন এই শিশু বিক্রির কথা, সন্তান বিক্রি করার মতো ঘটনা অহরহ ঘটছে ত্রিপুরা। এই যে পরপর 2জন কন্যা সন্তান। কথা বলুন। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আমাদের মৎস্যজীবীরা যে প্রোগ্রাম স্থগিত রাখা হয়েছে, তার জন্য অভিনন্দন। তো যখন পাকিস্তানের সাথে ভারতবর্ষের যুদ্ধকালীন পরিস্থিতি, এমনি ভাবে আমরা দেখলাম ভারতবর্ষের ভিতরে গরিব মানুষের লোকে যুদ্ধকালীন পরিস্থিতি শুরু করলো আমাদের ভারতবর্ষের বিজেপি সরকার। কারণ গরিব মানুষের কাজের ব্যবস্থা নেই, বেকারের চাকরির কোনো ব্যবস্থা নাই, সৈন্যপদ গুলো খালি পড়ে রয়েছে, সৈন্যপদ গুলো পূরণ করে না। তাই ভারতবর্ষের ভিতরে যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করছে বিজেপি সরকার, তার জন্য বৃহৎ আন্দোলনের প্রয়োজন আছে। আমরা মনে করি সমস্ত জনগণের কাছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এই সরকারের বিরুদ্ধে বেশি এই পাকিস্তানের লোকের যে যুদ্ধ শুরু হয়েছে, এর চেয়ে বেশি যুদ্ধ আমরা জনগণ অন্তত এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তার কারণ না হলে এই রাজ্যের দেশে গরিব মানুষ এবং মেহনতি মানুষ যারা বেকার, তারা বাঁচতে পারবো না। আমরা দেখলাম 2024-এর 11 কাজ পেয়ে 2025-এর আজকে 5 মাস, কিন্তু সেই টাকাও পায় না। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, প্রশ্ন করতে চাই যে তাদের বেতন ভাতা প্রতি মাসে ধান থাকে, প্রতি মাসে তাদের বেতন ভাতা ঢুকে, কেন আমাদের মতো শ্রমিকরা রেগার মজুরি ধান থাকে না, কেন রেগার টাকা আমরা পাই না? তা আমরা প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে। এই ধরনের নির্দিষ্ট মুখ্যমন্ত্রী দেশে থাকা না থাকাটাই ভালো, কারণ তাদের টাকাটা নিতে লজ্জা হয় না? আমাদের মতো গরিব মানুষের টাকা 7 মাস কাজ করে যদি আমরা না পাই, আমরা কি খেয়ে বাঁচি? তাদের মতো মানুষ থাকলে গরিব মানুষের লোকে আরেকটা যুদ্ধ শুরু করছে এই ভারতবর্ষের বিজেপি সরকার, আমাদের রাজ্যেরও বিজেপি সরকার। তার জন্য আমরা মনে করি আগামী দিন সমস্ত জনগণ অন্তত তাদের বিরুদ্ধে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ পাকিস্তানের লোকে যেখান যে ভারত সরকার প্রতিরোধ গড়ে তুলবে, তার জন্য আমরা অভিনন্দন জানাই। এবং আর ভারতবর্ষের মধ্যে গরিব মানুষ, তাদের বিরুদ্ধে এই প্রতিরোধ করতে হবে, না হলে গরিব মানুষ আগামী দিন বেকাররা অন্তত সর্বহারা হবে। এতটুকু বলার। কন্যা সন্তান বিক্রির ঘটনা ঘটেছে, খোয়াইয়ে আত্মহত্যা করেছে, সন্তানকে বিষ খাইয়ে মা আত্মহত্যা করছে, গন্ডাছড়াতে হয়েছে সন্তান বিক্রির ঘটনা, নানান জায়গাতে এই কঠিন পরিস্থিতি। তেমনি আমরা লক্ষ্য করছি এখন চুরি, ডাকাতি, গরু চুরি, দোকান চুরি, এই সমস্ত শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? এই অভাবের কারণে এই বিষয়গুলি শুরু হচ্ছে।
মৎস্যজীবীদের, জেলেদের জলে অধিকার দেওয়া, এটা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে সরকারি আধা সরকারি জলাশয় একটা নির্দিষ্ট লিজ মূল্যে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে দেওয়ার সিদ্ধান্ত প্রথম নেয় বামফ্রন্ট সরকার। কিন্তু আমরা দেখেছি এই বিজেপি নেতৃত্বে সরকার আসার পর এটা বন্ধ হয়ে গেছে। সমবায় সমিতিগুলিতে এখন নির্বাচন হয় না, জলাশয় তাদের হাতে নেই। যারা মাফিয়া, যারা অন্যভাবে এই সমস্ত জবরদখল করে এগুলি ভোগ করছে। তাই আমাদের দাবি, বিনা টেন্ডারে মৎস্যজীবী সমবায় সমিতিগুলিকে জলাশয় দিতে হবে এবং এই সমবায়গুলিকে আর্থিক সাহায্য দিতে হবে, প্রতি বছর নির্বাচন করতে হবে। এই সমবায় পরিচালনা করার জন্য যে ম্যানেজার, তাকে 18,000 টাকা মাসে বেতন দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে মৎস্যজীবীদের যারা মাছ ধরে অন্যের পুকুরে, লেইকে বেড়জাল দিয়ে, ধরা মাছের বিক্রয় মূল্যের 25% অথবা প্রত্যেকের দৈনিক মজুরি 600 টাকা, যেটা বেশি হয় সেই মূল্য দিতে হবে। তৃতীয় দাবি হচ্ছে মৎস্যজীবী সহ গরিব মানুষের গৃহ নির্মাণ করে দিতে হবে। তার জন্য 5 লক্ষ টাকা এই মূল্য দিতে হবে, তার কমে প্রকৃত অর্থে গৃহ নির্মাণ হয় না, সঙ্গে শৌচালয় নির্মাণ করে দিতে হবে। আমরা দাবি করছি মাছ বাজারগুলি আধুনিক স্বাস্থ্যসম্মত মাছ বাজার, পোনা বাজার, এগুলি করার ব্যবস্থা করতে হবে। আমরা এটা লক্ষ্য করছি, এক সময়ে মাছ বাজারগুলিতে পোকা কিলবিল করত, ক্রেতারা ঢুকতো না, কোন রকম রুমাল মুখে দিয়ে বাজার করে আসতো। সেই জায়গা থেকে বামফ্রন্ট সরকারের সময়ে এই বাজারগুলি আধুনিক বাজার করার পরিকল্পনা নিয়ে এই কাজ শুরু করেছে। যেমন আমাদের মহারাজগঞ্জ বাজার হয়েছে, আমাদের এই বটতলা বাজার হয়েছে, এই লেকচুমনি বাজার হয়েছে, তারপরে এই দুর্গাচুমনি বাজার হয়েছে, খোয়াই হয়েছে, সাউথে হয়েছে, মানে সারা রাজ্যে এইভাবে। কিন্তু এখন আবার দেখছি তার দিকে কোনো নজরই নেই। আবার বাজারগুলিতে কাদা ইত্যাদি জমছে, পয় পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। এগুলি যাতে স্বাস্থ্যসম্মত বাজার হয়, পোনা বাজারকে একইভাবে আধুনিক করতে হবে। মৎস্যজীবী সহ ভাতা প্রাপকদের ভাতার পরিমাণ 5,000 টাকা করতে হবে। মৎস্যজীবী সহ ভাতা প্রাপকদের হাজার হাজার ভাতা প্রাপকদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে যুক্ত করতে হবে। এবং যারা পাওয়ার উপযুক্ত, শুধু মৎস্যজীবী না, ভাতা পাওয়ার উপযুক্ত সকলকে ভাতা দিতে হবে এবং 5,000 টাকা মূল্য করতে হবে। প্রত্যেক পরিবারে মাথা পিছু প্রতি মাসে 10 কেজি চাউল দিতে হবে, অন্তত খাদ্যের নিশ্চয়তা করার জন্য। এই গরিব মানুষকে এই দাবি আমরা রাখছি। মৎস্যজীবী আমাদের রাজ্যের 95 থেকে 96% হচ্ছে এসসি, শিডিউল কাস্ট। তাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়াশোনা করে তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে। পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক স্টাইপেন্ডের হার বৃদ্ধি করতে হবে। তার আয়ের যে ঊর্ধ্বসীমা 2,40,000 টাকা বৎসরে আয়, তার মধ্যে থাকতো, তার উপরে আয় হলে আর এখন স্টাইপেন্ড পায় না। বেশিরভাগ ক্ষমতা দখল করতে পারার অন্যতম কারণ হলো সর্বহারা তাদের স্বাভাবিক মিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। অর্থাৎ সর্বহারারা যারা সবসময় বাম আন্দোলনের সাথে, প্রগতিশীল আন্দোলনের সাথে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফেসিবাদ ক্ষমতা দখল করতে কৃষকদের এক বৃহৎ অংশের সমর্থন জুটাতে পেরেছে তারা, কারণ সোশ্যাল ডেমোক্রেটরা শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার নামে যে পন্থা নিয়েছিল মূলত তা ছিল কৃষক বিরোধী নীতি। আমাদের দেশের বর্তমান রাজনীতিকে যদি আমরা মিলিয়ে দেখি তার সাথে, আজ থেকে 90-100 বছর আগে ইউরোপে
যে অভিজ্ঞতা হয়েছিল প্রায় তার হুবহু। আমাদের দেশে আমরাও বলি যে আরএসএস বিজেপির সাম্প্রদায়িকতা তাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার এটাকে ব্যাহত করার জন্য আমাদের পার্টি কংগ্রেসেও সেই লাইনেই আবার আমরা অ্যাডপ্ট করেছি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে আরো ঐক্যবদ্ধ করতে হবে। ভারতবর্ষে এখনো সংসদীয় নির্বাচনে যেটুকু জনগণের এই অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ আছে সেই জায়গায় যে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেই চেষ্টা করো। এবং আমরা যদি ভোটের ফলাফল দেখি বিগত 3টে নির্বাচনের ফলাফল 2014, 2019 এবং 2024 ভারতবর্ষে নমস্কার, কে বলছেন? এই নয়া ফেসিবাদী। নমস্কার দাদা, আমি সুনীল কুমার পালে বলছি। হ্যাঁ, দেখুন, যুদ্ধকালীন পরিস্থিতি এখন চলছে ভারতবর্ষে পাকিস্তানে। কথা বলা তো অনেক থাকে, কিন্তু এই অবস্থা কথা বলাটা কিন্তু আসলে একটু মুশকিল। সত্যি কথা না বলেও পারা যায় না। ভারতবর্ষে কিছু গদ্দারির কারণে আমাদের ভারতবর্ষের লোক নিজেদের উগ্রপন্থী বিদেশি উগ্রপন্থী পাকিস্তানিরা এইভাবে হত্যা করলো। এবং শুধু ওই দিনই করে না, বহুবার এরকম হয়েছে, হত্যা করেছে, নিজেদেরও হত্যা করেছে। এখন প্রশ্ন হলো, দেখুন এই যে সরকার যদি দায়িত্বহীন হয়ে যায় তাহলে কিন্তু এই ঘটনাগুলি হওয়াটাই স্বাভাবিক। আমরা তো এখন আর এই অবস্থায় সরকারের দায়িত্বহীন বলবো না, সরকারের পাশেই আমরা আছি। সমস্ত জনসাধারণ, সমস্ত রাজনৈতিক পার্টি যত আছে ভারতবর্ষে, আমরা দেশকে সম্মান দেওয়ার জন্য সাধারণ আমরা একতাবদ্ধ হয়ে আমরা দেশকে রক্ষা করার জন্যই আমরা সকলে একতাবদ্ধ হয়েছি। এটা বলা কোনো রাখে না। কিন্তু সরকারের যে কার্যকলাপ, আমাদের ভারতবর্ষের সরকারি কার্যকলাপ আমরা মোটেও দেখতে পারি না যে আছে। এটা পুরো ভারতবর্ষটাকে একটা প্রাইভেট পাবলিকানায় নিয়ে এরা মিশাইছে দেশটাকে আর এই শাসন ক্ষমতাটাকে। আপনি দেখেন আমরা দেশের বা রাজ্যের এত বড় কিছুদিন আগে বলল সিপিএম নেতা যে ভয়াবহ যে পরিস্থিতি গেল আমাদের কিছুদিন আগে, গত বছর প্লানের সাহায্য করার ক্ষমতা নাই, চাকরি দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু এই সরকারটা ভারতবর্ষের টাকাগুলিরে কিভাবে উধাও করে দিতেছে, হয়তো মালিক বুধ সুভাষ চাকরি আমার বলার আমার জানা নাই উনি কি ব্রাহ্ম কিনা, 5,000 কোটি টাকা সাবসিডি দেওয়া দিচ্ছে। আম্বানিরে 15 লক্ষ কোটি টাকা সাবসিডি দেওয়া দেয়। ওই গুজরাটে 27 জন 28 জন একই রাজ্যের লোক এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং নরেন্দ্র মোদীর মানে শাসকের ইঙ্গিতে টাকাগুলি পাচার করে দিল, কোটি কোটি টাকা। দেশের মানুষের লেগে আপনার চাকরি নাই, উন্নয়নের মতো কোনো কাজ নাই। আপনি ভাবতে পারেন যে 5,000 কোটি টাকার যদি আমরা হিসাব দেখাই, 5,000 কোটির লোকের টাকার যদি ব্যাংক ইন্টারেস্ট পাই, ইন্টারেস্ট দেওয়া প্রায় আমার মনে হয় 205,000 লোকের বেতন দিতে পারতো। টাকাটা মানে জমা থাকতো ব্যাংকে, তার ইন্টারেস্ট চালাইতে পারতো। তাহলে 5,000 লোকের যে কর্মসংস্থান, মোদীর কত বড় মানে মানসিক কিরকম মানসিকতা টাকাটিকে দান করে দিতেছে। ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খারাপ করে দেয়, জিনিসপত্রের দাম বাড়ায় আমার থেকে টাকাগুলি নিতেছে। তাহলে যুদ্ধকালীন অবস্থা আমরা কিন্তু এই প্রশ্নগুলো ছুটতে পারি জনসাধারণ। আমরা যদি জিনিসপত্রের দাম আরো বেড়ে যায় তখন আমরা যেমন করি, আমরা কার কাছে ভিক্ষা করবো? এটা তো এই যে পাবলিকানা সরকার, এটা তো পুরো সরকার বলাটা আমি মানি না এটা সরকার। এটা শুধু দেশটা এখন পাবলিক নিয়ন্ত্রণ করতেছে, এই আর্য শাসকরা দেশটা নিয়ন্ত্রণ করতেছে এবং তারা মূর্তি মতো দেশটা চালাইতেছে। আমরা দুঃখ দিতেছে, আমরা বুঝার ভুল। তারা এখন শুরু করে
দাঙ্গা বাঁধানোর জন্য পরিস্থিতি করতেছে এবং তারা হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ তুমি কন্ট্রোল করতে পারো না। হিন্দু বলে কন্ট্রোল করবা কারে? তোমরা তো দাদা এই দেশে বাস করে, আমরাই তো বাস করি। আমরা কন্ট্রোল করা লাগে তোমরা হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও নারীটা। আমার এটাই ব্রাহ্মণ কঠোর ব্রাহ্মণ যারা জাতিবাদী ব্রাহ্মণ যে শাসক তাদের কাছে প্রশ্ন যে হিন্দু রাষ্ট্র বানানি মানে কিটা আমরা কন্ট্রোল করা লাগে। দেশের মানুষের হলো তুমি দান করে খাওয়াইতেছ, তারা কোনো অস্তিত্ব নাই, চাল দিতেছ ফ্রি, মানে কেমন পর্যায়ে নিয়ে দেশটা পৌঁছাইছে আর এদিকে দান করো তোমার ইয়ে যাবে। এটা কি হয় নাকি? দেশটা কোন দিকে এই শাসক বোঝা দরকার। শাসক তারা দেশটা শোষণ করতেছে, ব্রিটিশ এরকম ভাবে শোষণ করতো না। তারা 4000 বছর যাবত এই ভারতবর্ষে ধ্বংস করে দিতেছে। এই যে ভারতবর্ষের নেতৃত্ব আছে না, সিপিএম কংগ্রেস তৃণমূল যাই কিছু বলেন, এরা মনুষ্যত্বহীনতার কারণে এই বিজেপি আপনার সাহস পাইতেছে এইভাবে শোষণ করার, দেশটা রাষ্ট্র করে ধ্বংস করার। প্রতিবাদী বা ফ্যাসিস্টিক পার্টি তাদের সমস্ত ধরনের অর্থবল, পেশিবল এবং প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে সর্বশেষ নির্বাচন তো নগ্নভাবে করেছে। কত পার্সেন্ট ভোট পায়? 14 পেয়েছিল মাত্র 34%। 19-এ একটু বেড়েছে পুলওয়ামা কাণ্ডকে ব্যবহার করে, আর 38%। এবার 2024-এ এসে 36%। বাড়াতে পারেনি। তার মানে হলো যে এখনো ভারতবর্ষের 2/3 কাছাকাছি মানুষ, সাধারণ মানুষ, তারা বিজেপি বিরোধী। কিন্তু আমরা তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারছি না। বিজেপি সরাসরি তাদের ভোটকে টানতে না পারল। একদিক থেকে অর্থবল আর সরকারি যন্ত্রের যে ব্যবহারের যে সুবিধা আছে আমাদের দেশে, আমাদের ত্রিপুরার যে কথাই ধরুন না, এক সেলফ হেল্প গ্রুপ দিয়ে বাক্সা পার্টি বলে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে, টিআরএলএম এই রাজ্যের প্রায় সমস্ত মহিলাকে এদের পেছনে চরকির মতো ঘোরাচ্ছে। আর কদিন বাদে বাদে একটা তথ্য দেয় 80,000 লাখপতি দিদি, 90,000 লাখপতি দিদি, সর্বশেষ বোধ হয় 1,12,000 এসছে। কবে জানি বলে ফেলবে ত্রিপুরার যে সব দিদি লাখপতি। অর্থাৎ যে একদিকে কালো টাকা, আরেকদিকে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আমাদের যে স্বাভাবিক মিত্র কৃষক, ক্ষেতমজুর, জুমিয়া, শ্রমিক, তাদেরকে আকৃষ্ট করতে পারছে এবং তাদেরকে দিয়েই সরাসরি তাদের পক্ষে ভোট টানতে না পারলেও ভোট ভাগাভাগি করে দিচ্ছে বা ভোটের সময়তে। বলছি, হ্যাঁ দেখুন, বিরোধীরা যদি সক্রিয় বা মাঠে না থাকে তাইলে কিন্তু সরকার যা খুশি তা করে এবং করতে চায়। যেমন এই সরকার, আমার মনে হয় বিরোধীরা সঠিকভাবে নিজেরা আলোচনা করে যদি আন্দোলন করতে তাইলে জনসাধারণের সমর্থন আরো বেশি পায়। গত সরকার যাওয়ার পরে শুধু মন্ত্রী, বিধায়ক, সাংসদ দের বেতন যে হারে বাড়িয়েছে তারা বিজেপি সরকার, আমার মনে হয় এখন 1 নম্বর দাবি এগুলি আগের জায়গায় আনো এবং প্রশাসনিক খরচ কম করো। যেটা অর্থ দপ্তরে এখনো বহু সার্কুলার আছে, একজন মিনিস্টার, একজন আইএস অফিসার কত টাকা পর্যন্ত পার্সোনালি খরচ করতে পারবে, যেটা 28 সনে এই সার্কুলারটা দিয়েছিল এবং তাতে বহু মানুষের উপকার হয়েছে। আপনারা অনেকেই শুনেছেন মানুষ কিছু বলতো ভিক্ষারি দিয়েও,
এই সরকার, তৎকালীন বামপন সরকার, চাঁদার সরকার। হ্যাঁ, এটা সত্য কথা। কর্মচারী থেকে শুরু করে সকল থেকেই চাঁদা নিয়ে আমি দেখেছি তৎকালীন মুখ্যমন্ত্রী বীরেন চক্রবর্তী 30 লক্ষ টাকা স্টেট ব্যাংকে রেখেছে এবং মাসে মাসে এটার সুদ আসতো 25,000 টাকা। এই টাকাগুলি বর্তমান যে লেবার গুলি কাজ করতো না তাদেরকে পার্মানেন্টলি উনি আদেশ দিয়ে দিচ্ছেন, কাজ না পেলে চলে আসবে আমার এখানে, অন্তত চাইল্ড লোন চালের ব্যবস্থা আমি করে দেব। উনি দিয়ার টাকা এই ফান্ডের থেকে দিচ্ছেন। এই কাজে বাস্তব চিন্তা করে যদি সরকার না চালায়, এখন তো হরি লুটের সরকার চলছে। হরি লুট, একদম হরি লুট। বিভিন্ন দপ্তরে পোস্টের টাকাগুলি ওরা ধ্বংস করছে। এই বিরোধী দল আমার মনে হয় সঠিকভাবে আন্দোলন করছে না। ওরা বিশ্লেষণও করতে পারছে না যে কি নিয়ে করব। আন্দোলন তো করতে হয় মানুষের সাথে, ওরা লুটপাট করছে কার টাকা, সেই পারমিশন দিয়েছে, পাবলিক পারমিশন দিয়েছে যে যেমনি খুশি এমনি চলবে। আমার বাড়ির পাশে আছে একজন মাইনরিটি কমিটির চেয়ারম্যান হয়েছেন, তাপস ভট্টাচার্য। এখন গিয়ে দেখবেন বাড়ির লোক উপাসে মরছে আর উনি রামনগরে থাকেন আরেক বাড়িতে। আঙ্গুল ফুলে তোলা গাছ, কিনাই জানা এই বাড়ির ছেলে। এইভাবে চলছে। আমার পিছনে ঘুরেছেন, এমন দিন গিয়েছে 5,000 টাকা হাওলাতের জন্য। এখন সরকারি টাকা, সরকারি গাড়ি, বিলাহি কারখানা। কাজেই তাদের বেতন অর্ধেক করতে হবে, তারপরে আমাদের আন্দোলন শুরু হবে। এটাই আমার বক্তব্য। নমস্কার। গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে করার সিদ্ধান্ত আমরা নেই। গোটা দেশে কোথাও মন্ত্রিসভা অথবা বিধানসভা অভিযান, আমাদের রাজ্যে রাজভবন অভিযান সিদ্ধান্ত আমরা নেই। 13 দফা দাবি সম্বলিত এই রাজভবন অভিযান করার জন্য মহামান্য রাজ্যপালের কাছে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে চিঠি পাঠিয়েছি, পুলিশ প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছি। এই দাবিগুলির অন্যতম যে বিষয়গুলি সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করছি। আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বর্তমান রাজনৈতিক গোটা দেশের যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়েছে, এই পরিস্থিতিতে আমরা বিষয়টাকে সেইভাবে বিবেচনা করছি। আমরা জানি এই সময়ে মৎস্যজীবীরা, গরিব অংশের মানুষ, বেকার যুবকরা, রেগার শ্রমিকরা কঠিন পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু এত সব করার পরেও আমরা সরকারের দৃষ্টিতে এই বিষয়গুলি নিচ্ছি, কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করার প্রশ্নে আজকে এই জাতীয় পরিস্থিতির ক্ষেত্রে দাঁড়িয়ে দুদেশের যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, গোটা দেশকে সতর্কিত করছে। এই সময়ে দেশের সরকারের পাশে সমস্ত অংশের মানুষ দাঁড়ানো উচিত, আমরাও আছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা বিবেচনা করছি যে আমাদের এই আন্দোলন কর্মসূচি আমরা এই জাতীয় পরিস্থিতির কারণে আপাতত আমরা স্থগিত রাখছি। এই চিঠি আমরা দিয়েছিলাম রাজ্যপালকে, আমরা পুনরায় চিঠি দিয়ে জানাবো যে আমাদের এই গুরুত্বপূর্ণ দাবি, এই দাবি আপনি বিবেচনা করুন। আপনার সঙ্গে পরবর্তী সময়ে আমরা এই পরিস্থিতি নিয়ে গোটা রাজ্যে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করছি। এই গণস্বাক্ষর সংগ্রহের স্বাক্ষর সম্বলিত ফর্ম আমাদের কাছে গতকালকেও মৎস্যজীবী ইউনিয়ন এবং তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির মিটিং আমরা করেছি। সেই মিটিংয়ের মধ্যে আমাদের কাছে জমা পড়েছে এবং আরো ব্যাপকভাবে প্রচার কর্মসূচি শুরু হয়েছে। আমরা পোস্টার করেছি, সেই পোস্টারিং এর কাজ চলছে। এই তো সব কিছুর পরেও আজকে জাতীয় পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা আমাদের এই কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি। এই বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা জানাতে চাই
এবং আগামী দিনে আমাদের দাবির পক্ষে সকলের সহযোগিতা চাই, তেমনি এই পরিস্থিতি, যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান রাখছি। যোগ্যতার ভিত্তিতে যে সংরক্ষণের এই ঘোষণা দিয়েছে, তার ঊর্ধ্বসীমা আয়ের 8 লক্ষ টাকা বছরে, সেই হিসাবেও যদি ধরে তাহলে 8 লক্ষ টাকা করতে পারে। সেই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে এসসি স্টুডেন্টরা, ওবিসি স্টুডেন্টরা, তারপরে এসটি স্টুডেন্টরা ইনকামের জন্য এই স্টাইপেন্ড থেকে বঞ্চিত হচ্ছে। এটা বৃদ্ধি করতে হবে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস এক দামে রেশন দোকানের মাধ্যমে সরবরাহ করতে হবে, এই দাবি আমরা করছি। গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করছি যে এই সময়ের মধ্যে সরকারি নিয়োগ প্রায় বন্ধ। আমরা চাই অবিলম্বে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। এই শূন্য পদ পূরণ করার ক্ষেত্রে এবারও বিধানসভায় যে আপনারা শুনলেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে যাদের বক্তব্য আমরা শুনিয়েছি তাদের বক্তব্য। সেদিক থেকে এই সময়ের মধ্যে যে জাতীয় পরিস্থিতির কথা বিবেচনা করে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, হয়তো সেদিক থেকে আগামীকাল বিরোধীরা যে চায় ইস্যুভিত্তিক রাজনীতিতে ময়দানে থাকতে, বিরোধীরা সেভাবে থাকবে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।